নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখানে স্টার্ট করছি। আজকে যে দিনটার ভিডিও তোমরা দেখছো সেটা হচ্ছে আমাদের বোলপুর থেকে মুম্বাই ফেরার দিন। মায়ের অপারেশন হয়ে গেছে, মায়ের হাত তো আর 2-1 দিনের মধ্যেই খুলে দেবে, তখন দাদা আসবে। তো আমাদেরও একটু মুম্বাই যেতে হবে, একটু তাড়াতাড়ি আছে, ওখানে কিছু কাজ আছে, তো সেই জন্য আজকে আমাদের চলে যেতে হচ্ছে। এই দেখো, মা ভাঙা হাত নিয়েই শাক বাছা শুরু করে দিয়েছে। সকালবেলায় সমস্ত প্যাকিং তো হয়ে গেছিলো, তো কালকেই করে নিয়েছিলাম। আজকে বাবা, মা আর আমি গল্প করছি তারই মাঝে, আর মা ভাঙা হাত নিয়ে শাক বেছেছে, সেটা নিয়ে একটু মজাও করা হচ্ছে। আর এই যে এখন বাবা কোকোকে খাওয়াচ্ছে, আর এই যে বিড়ালটাও মনে হয় আজকে বুঝতে পেরেছে যে আমরা চলে যাব, তাই কোকোর সঙ্গে দেখা করতে এসেছে। এর নাম হচ্ছে রুটি, আহিলিয়ার নাম রেখেছিল রুটি। তো আর বাবা ওকে খাইয়ে দিচ্ছে এখন। লাস্ট কিছুদিন ধরেই বাবা ওকে খেতে দিচ্ছিলো, করছিলো। বাবার না কোকোর প্রতি প্রচণ্ড একটা টান বলো, ভালোবাসা বলো, সেটা তৈরি হয়ে গেছে। তো বাবারও মনটা ভীষণ খারাপ করবে কোকো চলে গেলে, আবার কোকোরও ওখানে গিয়ে বাবা মাকে ভীষণ মিস করবে। আমরা এখন বোলপুর স্টেশন চলে এসেছি। এই যে এখানে সমস্ত লাগেজ, কোকো ওর কোলে রয়েছে, দীপ্তেনের কোলে। বাবা ছিল এখানেই, বাবার তো এখানে সবাই চেনাশোনা, বাবা আগে থেকে কুলি বলে রেখেছে। তো সেই কুলি দাদা এলে তাহলে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে চলে যাব। আমাদের শান্তিনিকেতন এক্সপ্রেসের ট্রেনের রিজার্ভেশন করা আছে। আর এই যে কুলি, ওই যে ওপরে দেখছেন লাল রঙের ড্রেস পরে, ওইটা হচ্ছে কুলি দাদা। তিনি ট্রলি নিয়ে, কিন্তু তাও এই এসকেলেটার দিয়ে চলে গেলেন। কি ভালো বুদ্ধি না, ট্রলির সামনে চাকা দুটো জাস্ট এসকেলেটারে রেখে বাকিটা চলে গেল, তাকে ঠেলে নিয়ে যেতেও হলো না। বেশ ভালো লাগলো আমার। আর এই যে কোকো এদিকে বুঝতে পারছে না যে কি হচ্ছে, এই যে শোকাশোকি পর্ব চলছে এখনও। এবারে এসে বোলপুরে খুব কম দিনই থাকা হলো। এবারে আসাটাও তো অন্য কারণে ছিল, সেভাবে জন্য কিছু আলাদা করে বেশি মজা ঘোরাফেরাও হয়নি। তবে হ্যাঁ, কাছের লোকগুলোর সঙ্গে আরেকবার দেখা হয়ে গেল, এটা একটা ভালো লাগা। আর এই যে আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে আছে, কিন্তু যাওয়ার সময় যাই না, ভীষণ মনটা কেমন খারাপ করছিল 2 বাড়ির জন্যই। আহিলিরও আজকে পরীক্ষা শেষ হবে, তো আহিলিও এই কদিন আহিলির সঙ্গে সেভাবে খেলাধুলো হয়নি, গল্প হয়নি। ও চাইছিল যেন থাকি, বাট কী আর করা যাবে। আমাদের রিজার্ভেশনটা তো আগে থেকেই হয়েছিল। আর যে এখানে কোকো বাবাকে টাটা করছে, আর বাবাও জানলার ওপারে দাঁড়িয়ে রয়েছে, কোকোও বেচারা এখানে। কোকোরও মনটা ভীষণ খারাপ। ভিডিওটা এতদিন পরে আমি আপলোড করার জন্য এডিট করছি, তারপরেও এই সিনটা দেখে আমার মনটা কেমন একটু খারাপ করছিল। কারণ আমি জানি সেদিন বাবার ভীষণ মনটা খারাপ ছিল। আর মেঘটাও ছিল একদম, মেঘ করেছিল, অন্ধকার হয়ে এসেছিলো। দেখো এখন দুপুরবেলা, আর ওই সময় তো বেশ রোদ্দুর ছিল, গরম ছিল যখন আমরা বোলপুর থেকে আসি পুজোর আগে। কিন্তু তাও সেদিন এত বেশি মেঘ করেছিল যে 2-2:30 সময় প্রায় অন্ধকার বিকেল সন্ধ্যের মতো হয়ে গেছিলো। তারপর অবশ্য বৃষ্টিও হয়েছিল, কলকাতাতে এসে আমরা বেশ বৃষ্টি পেয়েছিলাম। ছোটো থেকেই আমার ট্রেনে চাপলেই জানলার ধারে সিটটা আমার ভীষণ প্রিয়। যেন একাই, যদি একাও কোথাও যাও তাও যেন মনটা ভরে যায়। দেখো কাশফুলগুলো কী ভালো লাগছে, অপূর্ব লাগছে সত্যি। কাশফুলের প্রকৃতি যেন সত্যি সেজে উঠে দুর্গাপুজোর আগে, সব কিছু যেন জানান দেয় যে না, মা আসছে, এরকম একটা ব্যাপার। তো ভালো লাগছিল ভীষণ, চারিদিকটা সাদা হয়ে আছে। সবাই বলছিল যে পুজোর সময় থেকে গেলি না কেন, পুজোর সময় চলে যাচ্ছিস পুজোর আগে। কিন্তু অ্যাকচুয়ালি ওখানেও পুজোতে কিছু কাজ আছে, তো সব দিকটাই তো দেখতে হবে, তাই আমাদের ফিরে যাওয়ার পালা। আমরা এখন হাওড়া স্টেশনে নেমে পড়েছি। কোকো রয়েছে দীপ্তেনের কোলে, আর ওই সামনে কুলি দাদা নিয়ে যাচ্ছে আমাদেরকে। তারপর স্টেশন, যেহেতু ট্রেনটা আসতে অনেকটা দেরি ছিল, তো সেজন্য আমরা ওয়েট করছিলাম। তারপর জানতে পারলাম যে আমাদের 7:30টার সময় যে ট্রেনটা ছিল সেটা আসতে নাকি অনেকটা লেট হবে। তো রাত 1টার সময় নাকি, 1টা না 2টোর সময় আমাদের ট্রেন ঢুকেছিল লাস্ট পর্যন্ত। এদিকে শান্তিনিকেতন এক্সপ্রেস তো রাইট টাইমে ঢুকে গিয়েছিলো। তারপর আমি একা লাগেজ নিয়ে ওয়েট করছিলাম, আর আজকে কুলি দাদাটা ছিল ভীষণ ভালো। তো সেই দাদা আর দীপ্তেন গিয়ে কোকোর জন্য যা ফর্মালিটি সেগুলো আগেই করে চলে এসেছিলো। বসো কোকো, বসো কোকো। দীপ্তেন গেছে খাবার আনতে,
আর কোকো এদিকে টেনশন করছে যে কখন আসবে, এখনও এলো না কেন, কোথায় গেল, কী হলো। আগে একা আমি বসে বসে টেনশন করতাম, এখন কোকো আমার সঙ্গী হয়েছে। তো আমাদের গাড়িতে উঠে খাবার কথা ছিল, কিন্তু যেহেতু ট্রেন এত লেট বলে আমরা এখানেই খাবার খাবো। তো আমি মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়েছিলাম, আর দীপ্তের নিয়েছিল এগ রোল। তো আমাদের ডিনার হয়ে গেছে, আর এই দেখো এখন 1:11 বাজছে, এখনও ট্রেন আসেনি, এখনও বেশ দেরি হবে, হয়তো জানি না কখন আসবে। এতক্ষণ ধরে বসে বসে ক্লান্ত হয়ে গেছি। তো আর এদিকে কোকোকে নিয়েও দীপ্তেন গেছে একটু হাঁটাতে। কোকো বেচারা আর ভালো লাগছে না, আর এই যে দাদা দাঁড়িয়ে আছেন, ইনি আমাদেরকে ট্রেনে তুলে দেবেন। আর ওদিকে কিছু ছেলে মেয়ে ছিল যারা স্টুডেন্ট, হয়তো কোথাও যাচ্ছে, তারা কোকোকে নিয়ে বেশ মজা করছিল, ওরা ফটো তুলছিল কোকোর সাথে, কোকোকে একটু আদর করতে চাইছিল, এইসবই চলছিল। তারপর অবশেষে আমাদের ট্রেনটা এলো। তো এখন আমরা ট্রেনে উঠছি, আর দীপ্তেনের কোলে কোকো আছে, আর যে দাদা ছিলেন উনি আমাদের সমস্ত লাগেজ টাগেজ তুলে দিয়েছে, তাই আমার ভিডিও বানাতে কোনো অসুবিধা হয়নি। আর সবথেকে ভালো কথা, আমরা এই ট্রেনটাতেই তো এসেছিলাম, যখন মানে মুম্বাই থেকে যখন এসেছিলাম, আবার এখন এটাতেই ফিরছি। তো ম্যাক্সিমাম যারা স্টাফ ছিলেন তারা মোটামুটি চেনাশোনায়, তো এটা একটা সুবিধাই হয়েছিল। তো কালকে রাতে গাড়িতে চাপার পর ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেছিলাম, আর কোনো কিছু করিনি, মানে ভিডিও করিনি কিছু না। আর এই যে আজকে সকালে আবার কোকোকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম আর কি। তো কোকো তো এক জায়গায় বসার পাত্র নয়, সে এদিক ওদিক করতে চায় তবে হ্যাঁ, কোকো একটা জিনিস ভালো, গাড়িতে বেশ ঘুমায়, খুব একটা বেশি আমাদের জ্বালায় না, তো সেটা বেশ ভালো লাগে। তো তারপর বেশ কিছুক্ষণ সিটের মধ্যে বসে আমি আর কোকো এটাকে এনজয় করছিলাম, বেশ ভালোই লাগছিলো দুজনেরই। তাছাড়াও আমরা সঙ্গে করে কোকোর চুইং স্টিক, কোকোর কিছু কিছু খেলনা এগুলো তো রেখেছিলাম সামনে, যাতে ওইগুলো নিয়ে একটু খেলতে পারে। তবে ম্যাক্সিমাম সময়টাই ও মানে ঘুমায় আর কি, আর কিছু কিছু সময় যেটুকু থাকে সেটুকু কোনো অসুবিধা হয় না আমাদের। আর তবে এবারে একটা ট্রেনে একটা হচ্ছিলো যে আর যে কূপ বা কেবিনগুলো ছিল সেগুলোতে কোথাও কোনো পেট ছিল না। তো আমরা সেটার জন্য একটু ভাবছিলাম যে কোকো যদি কখনো চিৎকার করে তাহলে হয়তো অন্যরা অফেন্ডেড হবে, বাট কোকো সেরকম খুব একটা করেনি। রাতের দিকে একটা ইনসিডেন্ট হয়তো একটু চিৎকার করছিল, তারপর আবার ঠিক হয়ে গিয়েছিলো। তবে হ্যাঁ, এই যে কালকেও রাতের ট্রেন লেট করে এসেছিলো, তার ভোগান্তি যে আমাদেরকে কী হারে ভুগতে হয়েছে কী বলবো। যেখানে আমাদের গাড়িটা পৌঁছাবার কথা ছিল কল্যাণে ভোরবেলায় 3:30 সময়, সেই গাড়ি পরের দিন বিকেলবেলায় 5:30-6টার সময় পৌঁছায়, 5:30টাই হবে, হ্যাঁ 5:30টার সময় ঢুকেছিল। ভাবতে পারছো, রুটটাও মাঝখান থেকে চেঞ্জ হয়ে গেছিলো। তো সেই জন্য আমরা বাইরে থেকে যে খাবার নিই সেটা প্রথম দিন তো হয়নি, সেকেন্ড দিন আমরা বাইরে থেকে খাবার অর্ডার করেছিলাম, তো গাড়ির খাবারই নিচ্ছিলাম। তো অন্যবার গাড়ির খাবার খাই, কোনো খারাপ সেরকম লাগে না, বাট এবার জানি না কেন গাড়ির খাবারটা আমার একদমই ভালো লাগছিলো না, আমার এটা লাগছিলো। তবে যেহেতু পেন্টিকা ছিল সেটা খুবই হেল্প হয়েছে, কারণ কোকোর জন্য ভাত নেওয়া, ডিম নেওয়া এগুলোর জন্য বেশ সুবিধাই হয়েছিল। এটা আবার পরের দিন সকালে চা দিয়ে শুরু। মানে ট্রেনের মধ্যে সত্যি কী করবো খুঁজে পাওয়া যায় না, এত বিরক্ত লাগে, মানে ঘুমিয়েই কাটাতে হয় ম্যাক্সিমাম টাইম। আগে কেউ তো আমি গল্প বই সঙ্গে করে নিয়ে আসতাম, গল্প বই পড়তাম, এবারে আবার গল্প বইও নিয়ে আসা হয়নি, আর ফোনে তো নেটওয়ার্কই থাকে না, তো খুবই বাজে সময়টা কাটে ওই জন্য। তারপর আমরা দুজন বোননেস কাটাবার জন্য অনেক দিন পর কিছু ইনস্টাগ্রামে ভিডিও করলাম, বেশ মজা লাগছিল। তবে হ্যাঁ, দীপ্তেনের তো একটা আছে যে সব কিছু পারফেক্ট হতে হবে, তো সেই পারফেকশনের চক্রে পড়ে বেশ একটা দুটো ভিডিও করতেই আমাদের অনেকখানি সময় চলে গেল। অবশ্য একদিকে ভালোই হলো, সময়টা বেশ কেটে গেল। তারপর এখন লাঞ্চের সময়, আর সকালে আমরা ব্রেড অমলেট নিয়েছিলাম, তো আমি ব্রেড অমলেট দুটোই খেয়ে নিয়েছিলাম, দীপ্তেন অমলেটটা খায়নি, সেই অমলেটটা রয়ে গেছে। এদিকে আজ বাইরে থেকে খাবার অর্ডার করা হয়েছে, তো আজকে একবার রাজকীয় খাবার দাবার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত রকমের খাবার দাবার, মানে কোনটা ছেড়ে কোনটা খাই এরকম একটা ব্যাপার। তারপর আবার সেই যথারীতি একটু শুয়েছিলাম। এবার নামার সময় তো আমি ভাবলাম চলো উঠে যাই, দেখি কত দূর এলাম। তো দেখলাম যে আর কিছুক্ষণ পরে আমরা কল্যাণ ঢুকে যাব। তো বাইরের ওয়েদারটা খুব সুন্দর লাগছিল, এবং পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছে বলে একটা অন্যরকম মানে সৌন্দর্য ছিল, তাই সেটাকেও ক্যামেরা বন্দি করে ফেললাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। কেমন লাগছে অবশ্যই জানিয়ে বলো। এখন আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, আর এখন বাড়ি যাওয়ার পথে অবশেষে মুম্বাই পৌঁছালাম। যা দেরি হচ্ছিল, এত বিরক্ত লাগছিল কি বলবো। তো যাই হোক, একটু এখানে বৃষ্টি হয়েছে দেখি বুঝতে পারছো, তার মধ্যে আমাদের গাড়ি পেতেও একটু ঝামেলা হচ্ছিলো, এতগুলো লাগেজ ছিল, সব নিয়ে একটু খিচড়িচিড়ি হলো। তারপরে যাই হোক, পালাবার মধ্যে ঢোকার পর মনটা যেন শান্তি হলো,
এখানে এলেই না একটা অদ্ভুত রকমের শান্তি হয়, যে মনে হয় না চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ এই যে আরবানু সেই চলে এসেছে। এবার এখানে আমরা নামবো। আর এই যে কোকোকে দেখো কি খুশি, নিজের জায়গায় এসে যেন ও কী করবে কিছু খুঁজে পাচ্ছে না। আর সব থেকে ভালো ছিল কি, সোমনাথদা আগে থেকেই চলে ছিল বলে সুবিধাও, নিচে গিয়ে লাগেজ গিয়ে শুদ্ধ আমাদের সাথে তুলে নিয়ে এলো, তাই একবারই চলে আসতে পারলাম। তারপর আমি হাত মুখ ধুয়েছি, এখনও জামা কাপড়ও চেঞ্জ করিনি। চলে এলাম রান্নাঘরে একটু চা বসাতে, যে সবাই মিলে একটু চা খাবো, তারপর বাকি সব কাজে লেগে পড়বো। যদিও আমার কাজের ম্যাক্সিমামটাই রাই সেরে রেখেছে। যেদিন গিয়েছিলাম সেদিন তো আমি ঘর বাড়ি কিচ্ছু পরিষ্কার করে যেতে পারিনি। এসে দেখি ওমা সব পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে এই যে রাতের খাবারের জন্য দেখো কত কিছু পাঠিয়েছে, মানে ও এরকমভাবেই পাঠিয়েছে যাতে আজকে তো হয়ে যায়, কালকে দিনের বেলাতেও যাতে আমার হয়ে যায়, সেরকমভাবে সব পাঠিয়েছে। চিকেন, চিংড়ি মাছ, আলু পোস্ত, ডাল, রুটি। বাবা কি সুন্দর ব্যাগের মধ্যে ওয়েলকাম ব্যাক লেখা রয়েছে। এখন ঘরে ঢুকে গেছি, আর এদিকে ঘরটা অনেকটাই রাই গুছিয়ে রেখেছে, পরিষ্কার পরিচ্ছন্নও করে রেখেছে। এবার আমি তবুও একবার ঘরটা মুছে নেব। নিত্যেন এসে সেই ঘরটা একটু ঝাঁট দিয়ে দিয়েছিল। আর আমার মেন কাজ শুধু রান্নাঘরটা পরিষ্কার করা, আর বাকি তো যাওয়ার সময় মানে ঘরের অবস্থা যাচ্ছে তাই ছিল, কিন্তু সব দেখছি রায়, রুদ্রদা এরা সবাই মানে গুছিয়েছে। মেনলি রায়কেই বেশি থ্যাঙ্কস, কারণ আমি জানি এই গোছ কাজগুলো রায়েরই করা। আর বেডরুমটাও তাই, যতটা পেরেছে ওরা গুছিয়ে রেখেছে খুব সুন্দর করে, যাতে এসে আমাদের কোনো অসুবিধা না হয়। এবার শুধু আমি বেড কভারগুলো চেঞ্জ করে নেব আর ঘরটা মুছিয়ে নেব। আর এদিকে রাতের খাবারও বানিয়ে পাঠিয়েছে রায় আর রুদ্রদা রাতের খাবার দিয়ে দিয়েছে আমাদেরকে বললামই যে রায় আর রুদ্রদা কতটা সব কিছু করে রেখেছে। আবার সোমনাথদাও আগে থেকেই চলে এসেছিলো, আমরা আসার আগে যখন আমরা এলাম তখন সোমনাথদা নিচে থেকে গিয়ে সব কিছু আমাদেরকে রিসিভ করে নিয়ে এলো, তাই লাগেজ তুলতেও কোনো অসুবিধা হয়নি। আর এদিকে রায় আমাদের ডিনারের জন্য সমস্ত খাবার দিয়ে দিয়েছে, রুটি, চিকেন। আবার শুধু আজকের বলে নয়, যাতে কালকেও অসুবিধা না হয় সেজন্য কালকের দিনের খাবারও ও বানিয়ে রেডি করে আমাকে দিয়ে গেছে। তো সত্যি রায়, রুদ্রদা, সোমনাথদা সবাইকে থ্যাঙ্কস। আর এবার বাকি কাজগুলো আমাকে সেরে নিতে হবে। এসে এখনও চেঞ্জ করিনি, এসে শুধুমাত্র গ্যাস ওভেনটা পরিষ্কার করা হয়েছে, পরিষ্কার করে চা করে আমরা খেয়েছি। এরপর বাকি কাজগুলো করব, যেমন ঘরটা ঝাড় দিয়ে দিয়েছে, ঘরটা মোছা বাকি আছে, মুছে নেব প্রথমে। আর বিছানা চাদর এগুলো চেঞ্জ করে, বালিশের ওয়ার এগুলো চেঞ্জ করে ঘরটা মুছে নেব। আজকে আর বেশি কিছু করবো না, যতটা সম্ভব অল্পের ওপর দিয়ে কাজ করে আজকে রেস্ট নেব। আর যেহেতু ঘর ঝাড় দেওয়া মোছার সময় কোকোবাবু ধুলোবালি খেয়ে নিতে পারে, তাই জন্য ওকে বেঁধে রাখা হয়েছে আপাতত কিছুক্ষণের জন্য। এসি তো ভীষণ খুশি, দেখেছো তোমরা, সেটা ভিডিও ক্লিপ তোমাদের দেখিয়েছি আমি। তারপরে এখন খেয়ে এখন একটু বেঁধে রেখেছি, কারণ যেহেতু ঝাড় দেওয়ার সময় সব কিছু ধুলোগুলো মুখে পড়ে নেয় সেই জন্য। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। টাটা।